Hello everyone, welcome to biology tutorial. আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10 পরিবেশ সম্পদ সংরক্ষণ। এই পরিবেশ সম্পদ সংরক্ষণ বিষয়ে কয়েকটি টার্ম লক্ষ্য করো। কি কি? যেমন পিবিআর, পাবলিক বায়োস্ফিয়ার রেজিস্টার। এই পাবলিক বায়োস্ফিয়ার রেজিস্টারের বিষয়টা হলো যে বন সম্পদকে কি করে রক্ষা করা, তার মধ্যে যে সমস্ত প্রাণী অবলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত প্রায় প্রাণী অথবা লুপ্তপ্রায় প্রাণী, তাদের কি করে সংরক্ষণের এখতিয়ারে আনা হয়, তার জন্য একটা রেজিস্টার দরকার। এই রেজিস্টারের মাধ্যমে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের বিপন্নতাকে লিস্টেড করা হয় এবং এই লিস্টেড বিপন্নতায় পরবর্তীতে বন সংরক্ষণে যেগুলো অত্যন্ত গুরুত্ব পায়, যার ফলে ব্যবহারিক দিকে জনগণের সঙ্গে এই রেজিস্টারের যে প্রতিফলিত রূপ, সেটার একটা যোগাযোগ তৈরি হয়। এটা কিন্তু একটা বন দপ্তরের বিশেষ রেজিস্টার এবং এই বায়োডাইভার্সিটি রেজিস্টার, যেটা অত্যন্ত বৈচিত্র্যময় জীবদের খুঁজে নেওয়া এবং তাকে প্রকৃতির সঙ্গে ঠিক মতো লালন পালনে হেল্প করে। কারা কারা কোন কোন প্রাণী এই রেজিস্টারের মধ্যে লিস্টেড হবে, যেমন ধরো একটা রেড পান্ডা, যেমন টাইগার, যেমন বিভিন্ন ধরনের বার্ড, যেমন শকুন বা বক, বা আরও কিছু কিছু পাখি রয়েছে, যেমন ধনেশ পাখি। এরা কিন্তু অবলুপ্তির পথে। এর কি করে রক্ষা করা যায়, এই রেজিস্টারে উল্লেখিত পদ্ধতিগুলো ফলো করা হয়, যাতে বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে আমরা এগুলো বুঝতে পারি, অনুভব করতে পারি। তারপরে আমরা দেখব জেএফএম হচ্ছে যে পরিবেশ এবং পাবলিকের সঙ্গে ম্যানেজমেন্ট, কার ম্যানেজমেন্ট, যেটা বন দপ্তরের ম্যানেজমেন্ট, তার যে যোগাযোগ বা কেন্দ্রীয় যোগাযোগ, সেক্ষেত্রে জেএফএম একটা সংস্থা, যেটা প্রথমে তৈরি হয়েছিল তোমার আমাদের রাজ্যের মেদিনীপুর জেলার যে আশেপাশের জনগণ, তারা শাল বন রক্ষার জন্য এগিয়ে এসেছিল। অনেকটা বড় শাল বন, প্রায় কয়েকশো হেক্টর জমির উপর শাল বনটা রক্ষিত হয়েছে। আজকে কোটি কোটি টাকা তার মূল্য। শাল বনের রক্ষার ফলে কি হয়েছে? শাল পাতা, শাল কাঠ, শালের আঠা, ধূপধুনা তৈরি হয়েছে। এইগুলো পাবলিক ইন্টারেস্টে একটা বন দপ্তরের বিশেষ কাজ, যেটা তখনকার রেঞ্জার সাহেব A.K. চ্যাটার্জি এর নেতৃত্বে এটা হয়েছিল, সংগঠিত হয়েছিল। এই জেএফএম পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে, যেমন উত্তরবঙ্গে ছড়িয়ে পড়ে, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ছড়িয়ে পড়ে। এগুলো আস্তে আস্তে বিস্তৃত হয় এবং এই জেএফএম এর আলোচনার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা সংস্থাগত আন্দোলন, ম্যানেজমেন্ট আন্দোলন, যেখানে বন দপ্তরের সঙ্গে পাবলিকের সংগঠিত আন্দোলন, এবং এই আন্দোলনে একটা জিনিস রক্ষা করা যায়, যেটা সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশগত দিক দিয়ে বন দপ্তরকে সুরক্ষা দেওয়া, বন দপ্তর থেকে একটা একটা রোজগারের রাস্তা তৈরি করা, যে জনগণের মধ্যে এই আর্নিং বিষয়টা অত্যন্ত কাজে লাগে। এগুলি হচ্ছে জেএফএম এর কাজ। জেএফএম এর মাধ্যমে আমরা রাজ্যের বিস্তৃত জেলায় কাজ দেখেছি, সংগঠিত কাজ দেখেছি, এবং যেটা A.K. চ্যাটার্জি রেঞ্জার সাহেব তিনি এটা করে দেখিয়েছেন। পরে আমরা দেখব WCU কি? ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন। ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়নের মধ্যে কি, যে সারা পৃথিবীতে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী আজকে বিপন্নতার শেষ সীমানায় পৌঁছে গেছে। প্রাণী জগতের বা বিশেষ করে মানুষের শিল্পায়নের যুগে বিভিন্ন জায়গায় তাদের অবলুপ্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আমরা দেখব এই কনজারভেশন ইউনিয়নটা কাজ করে। যেমন কনজারভেশন ইউনিয়ন একদিকে সংরক্ষণ এবং তার গোষ্ঠীগত, সংস্থাগত সংরক্ষণ সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। পরিবেশের সম্পদকে
এবং তার সংরক্ষণ প্রক্রিয়াকে সুরক্ষা দেওয়ার জন্য তাই WCNCU তৈরি হয়েছে, যেটা বিশেষ করে তৈরি হয়েছে আমেরিকা, জার্মান, ব্রিটেন এবং ইন্ডিয়া এবং বিভিন্ন হটস্পট এলাকায় এগুলো বেশি করে সঞ্চালিত হয়েছে। আমরা দেখব SPM, যে সংরক্ষণের এলাকায় কিছু কিছু জায়গায় যেখানে বন দপ্তর ক্ষীণ, বন দপ্তরের যোগাযোগটা অত্যন্ত ক্ষীণ, তার প্রোডাকশন ক্ষীণ, সেখানে কিছু পার্টিকেল বাতাসের মধ্যে ঘুরে বেড়ায়, শ্বাসকষ্ট তৈরি হয়, যেমন SPM সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এগুলো এমনভাবে ছড়িয়ে পড়ে যেগুলো আমাদের শ্বাসকষ্ট, এমনকি আমাদের ক্যান্সারও হতে পারে। এই ক্যান্সার প্রিভেন্টেড, ক্যান্সার সংরক্ষিত, ক্যান্সারকে স্প্রেড করার মতো পার্টিকুলেট ম্যাটারটা পরিবেশগতভাবে একটা অত্যন্ত খারাপ দিক তৈরি করে, যাকে প্রতিহত করার জন্য, যাকে নিয়মিত প্রতিহত করা এবং কমিয়ে নেওয়ার জন্য বন দপ্তরের সংরক্ষণ খুবই প্রয়োজন। এবং এক্ষেত্রে আমরা একটা কথা বলবো যে প্রত্যেকটা ইউনিয়ন বা সংস্থাগুলো কার্যকরী রূপ যদি ঠিক মতো প্রতিফলিত হয়, তাহলে পরিবেশের এই সাসপেন্ডেড ম্যাটার বা এরোসল কমে যাবে। কমে গেলে আমাদের দুরারোগ্য রোগ, ক্যান্সার অনেক কমে যাবে, এবং কমে গেলে আমাদের বাস্তবিক জীবনে একটা এফেক্ট আছে। PBR, JFM এবং WCU এই সংস্থাগুলো এমনই কার্যকরী যাদের ক্ষেত্রে তোমার বন্য প্রাণীর সংরক্ষণ এবং সম্পদে পরিণত করার একটা অবকাশ থাকে। এই অবকাশ সম্পদে তৈরি করার যে অবকাশ, অর্থাৎ যেমন ধরো কিছু কিছু প্রাণী রয়েছে, যেমন বাঘ, সিংহ, গন্ডার এবং তোমার কিছু কিছু বার্ড রয়েছে যেগুলো শকুন, এগুলো বিপন্ন প্রাণীর মধ্যে পড়ছে। এদিকে পুনরুদ্ধার করা এবং তাদের ব্রিডিং করা, তাদের বায়োলজিক্যাল ব্রিডিংয়ে হেল্প করা, এবং তার ফলে কি হয় যে পরিবেশের যে মাত্রাটা কমে যাচ্ছে সেই মাত্রাটাকে ইমপ্রুভ করার চেষ্টা করা হয়। এই ব্রিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যেমন ক্রায়ো কনজারভেশন। ক্রায়ো কনজারভেশনটা কি জিনিস? এটা হচ্ছে এমন একটা ব্যবস্থা ক্রায়ো সংরক্ষণের ক্ষেত্রে যেটা তরল নাইট্রোজেনে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। এখানে যে সমস্ত বিপন্ন প্রাণীগুলো পৃথিবীতে হারিয়ে যেতে বসেছে, এরকম প্রাণীদের জিনকে সংরক্ষণ করা হয় তরল নাইট্রোজেনের মধ্যে। এই জিন সংরক্ষণের ফলে কি হয়? জিন সংরক্ষণের ফলে ক্রোমোজোম বা ডিএনএ সংরক্ষিত হয় এবং ডিএনএ পার্ট সংরক্ষিত হয়। ডিএনএ পার্ট যেটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এই অ্যামাইনো অ্যাসিডটা উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের বিশেষ অবস্থা, যেটা এই তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়, যার তাপমাত্রা -196 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রায় সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একটা উপাদানগত দিক দিয়ে কোনো বীজ অথবা তার জিনকে সংরক্ষণ করে আবার মাইগ্রেটিং করা হয় বায়োটেকনোলজির মাধ্যমে একটা জীবের জিন আর একটা জীবে মাইগ্রেটিং করা হয়। এই পরিবেশগত মাইগ্রেটিং এর ফলে কি হয়? ক্রায়ো সংরক্ষণের গুরুত্ব অত্যন্ত বেশি এবং বায়োস্ফিয়ারের ক্ষেত্রে তার সঞ্চালন এবং মজবুতীকরণ এবং সংরক্ষণ অত্যন্ত এফেক্টিভ এই ক্রায়ো সংরক্ষণ পদ্ধতির মধ্য দিয়ে। আমরা দেখব PBR, JFM এবং WCU এর একটা সংস্থাগত দিক দিয়ে ক্রায়ো সংরক্ষণের গুরুত্ব রয়েছে, এবং এই গুরুত্বটা বেশি করে ইফেক্টিভ হলে আমরা দেখব যে একটা পরিবেশগত একটা সিঙ্গালীলার একটা দার্জিলিংয়ের একটা লেপ পান্ডার বাচ্চা, সে বাচ্চাটা যদি আমরা মাইগ্রেট করতে চাই, ধরে নাও একটা কোনো সমুদ্র এলাকায় যে হটস্পট তৈরি হয়েছে, যেমন তোমার শ্রীলঙ্কা, যেমন ধরো সুন্দারল্যান্ড, যেমন ধরো বিভিন্ন সুমাত্রা, বার্নিও, তারপর আন্দামান, এই সমস্ত জায়গায় যদি মাইগ্রেটিং করতে হয়, ক্রায়ো সংরক্ষণের মাধ্যম
ক্রায়ো সংরক্ষণের মধ্য দিয়ে আমরা সেখানকার জিনকে সংরক্ষিত করে তাকে নিয়ে যাওয়া এই যে মাইগ্রেটিং ব্যাপারটা, এটা বার্ডের ক্ষেত্রেও সম্ভব, বার্ডের ক্ষেত্রেও সম্ভব, এবং বিভিন্নভাবে তারা পরিবেশগত দিক দিয়ে একটা ব্যালেন্স রক্ষার ক্ষেত্রে এই সংস্থাগুলো খুব ভালো কাজ করে। আমরা এই পাঠ্যসূচির মধ্যে ক্লাস 10-এর পাঠ্যসূচির মধ্যে এই বিষয়টা আছে, এইটুকুই আছে। ভালো করে দেখো। ধন্যবাদ আমার ভিডিওর সঙ্গে তুমি এতক্ষণ থাকলে, ধন্যবাদ। ভালো থেকো। তোমাদের সাবস্ক্রাইব অবশ্যই করবে।